আমরা বাস স্টপেজে পৌঁছে জানলাম লাস্ট বাসটা বৃষ্টি আসার আগেই ছেড়ে গেছে। আমরা খুবই দুশ্চিন্তায় পড়ে গেলাম। একে তো অচেনা জায়গা, আমাদের আত্মীয়-স্বজন বা চেনা জানা কেউ ওই এলাকায় নেই, তার উপরে ঝড় বৃষ্টির রাত। দুজনে কোথায় রাতটা কাটাবো এটা ভেবে বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে লাগল। আমরা এ ব্যাপারে আলাপ করতে করতে ইট বিছানো এবড়ো খেবড়ো রাস্তা ধরে হাঁটতে লাগলাম। আমরা দুজনেই বৃষ্টিতে ভিজে একেবারে চুপচুপে হয়ে গেছি। ওই পরিস্থিতিতেও পিঙ্কিকে ভিজে যাওয়া দেখে অবাক হয়ে গেলাম। মনে মনে ভাবলাম, এখন এসব ভেবে কি লাভ, আর কয়েকদিন পরেই তো পিঙ্কির সাথে আমার সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, আর হয়তো জীবনে কোনোদিন দেখাও হবে না। ওকে তো আমি একসময় ভালোবাসতাম, কিন্তু বিয়ের পর ওর প্রতি আমার টানটা শিথিল হয়ে গিয়েছিল। গত কয়েকটি মাস আমি ওর সান্নিধ্যে থেকেছি, কই আগে তো কখনো ওকে হারানোর ব্যথাটা এত বেশি করে বুকে বেঁধেনি, তাহলে এখন কেন এসব ভাবছি? আমরা হাঁটতে হাঁটতে একটা চায়ের দোকান পার হচ্ছিলাম। দোকানের ভিতরে কয়েকজন যুবক ছেলে বসে আড্ডা দিচ্ছিল। পিঙ্কিকে দেখে ওরা বিভিন্ন বাজে মন্তব্য করতে লাগল আর সিটি বাজাতে লাগল। আমি পিঙ্কিকে ওদের দিকে কান্না দিয়ে সোজা হাঁটতে বললাম, কিন্তু তবুও শেষ রক্ষা হল না। পিছন ফিরে তাকিয়ে দেখি ছেলেগুলো আমাদের পিছু নিয়েছে। প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। এই অচেনা জায়গায় রাতের অন্ধকারে পিঙ্কিকে নিয়ে আমি একা, যে মেয়েটার সাথে বলার মতো কোনো সম্পর্ক আমার নেই। আমি একা এতগুলো ছেলের সাথে কি করব? ভয়ে আমার শরীর কাঁপতে লাগল। পিঙ্কিকে বোধ হয় আমি আর বাঁচাতে পারলাম না। পিঙ্কি ফুপিয়ে কাঁদতে লাগল। ও খুব জোরে আমার হাত চেপে ধরেছিল। আমি তবুও সাহস না হারিয়ে পিঙ্কিকে বললাম, ভয় পেও না, আমি আছি, পা চালাও আরও জোরে। আমি পিঙ্কিকে নিয়ে হনহন করে হাঁটতে লাগলাম, কিন্তু তবুও ছেলেগুলো আরও কাছে চলে এলো। পিঙ্কির জুতা ওর হাতেই ছিল, কাজেই ওর দৌড়াতে সমস্যা হবে না ভেবে নিয়ে আমি এবারে ওর হাত চেপে ধরে ফিসফিস করে বললাম, জাস্ট দৌড়াও। বলেই ওকে নিয়ে আমি প্রায় উড়ে চললাম। জীবনেও এত জোরে দৌড়াইনি। পিঙ্কি শুধু পা চালিয়ে যাচ্ছিল, ওর পুরো ভার আমি টেনে নিয়ে দৌড়ালাম। ছেলেগুলো আমাদের পিছন পালালো বলতে বলতে দৌড়াতে লাগল। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তখনও। কিছুদূর গিয়েই আমি একটা টিমটিমে ঘোলা আলো দেখে সেদিকে দৌড়ালাম। পৌঁছে দেখি একটা মুদির দোকান। আমি পিঙ্কিকে নিয়ে সোজা দোকানের ভিতরে ঢুকে গেলাম। পিঙ্কি প্রচণ্ডভাবে হাঁফাচ্ছিল। দোকানি লোকটা বেশ বয়স্ক। আমি দোকানিকে সব বললাম। উনি বসতে দিয়ে পানি এনে খেতে দিলেন। একটু জিরিয়ে নিয়ে আমি উকি দিয়ে দেখলাম ছেলেগুলো একটা গাছের নিচে জটলা করে দাঁড়িয়ে অপেক্ষা করছে, সম্ভবত আমরা বেরুলেই ধরবে। দোকানি লোকটা আমাদের সব কথা শুনে বলল, আপনারা চিন্তা করবেন না, চকিদার আইলে আপনাগোরে চেয়ারম্যানের বাড়ি তো পাঠায় দিমুনে, ওইখানে রাইটটা থাইকা ভুরে যাইবেন গিয়া। আমরা বসে রইলাম। প্রায় ঘণ্টা পরেই হারিকন আর লাঠি হাতে গ্রামের চৌকিদার এদিকে এলে দোকানি তাকে সব বলল। চৌকিদার আমাদেরকে সাথে করে চেয়ারম্যানের বাড়িতে নিয়ে গেল। ওখান থেকে চেয়ারম্যানের বাড়ি এত কাছে ভাবতেও পারিনি। পরে মনে পড়ল, আসবার সময় এই বাড়িটা দেখেছিলাম, গ্রামের মধ্যে এত সুন্দর বাড়ি দেখে অবাকও হয়েছিলাম। চৌকিদার লোকটা আমাদেরকে বৈঠকখানার বারান্দায় রেখে ভিতরে গেল চেয়ারম্যানকে খবর দিতে। কিছুক্ষণের ভিতরেই একটা বয়স্ক, দাড়িওয়ালা লোক বাড়ি থেকে বেরিয়ে এলো। দেখেই বোঝা যায় এই চেয়ারম্যান। ফিনফিনে সাদা পাঞ্জাবি আর সাদা ধবধবে লুঙ্গিতে দারুণ দেখাচ্ছিল লোকটাকে, দেখলেই সম্মান করতে ইচ্ছে হয়। চেয়ারম্যান এগিয়ে এসে ডাকল, কই, কে এসেছে? চৌকিদার কি মনে করে পিঙ্কিকেই ডাকল, এই যে মা জননী, চেয়ারম্যান স্যার আপনারে বুলায়, আহেন। পিঙ্কি এগিয়ে গেল এবং চেয়ারম্যানকে আদ্যোপান্ত সব জানাল, কিভাবে আসতে দেরি হয়েছে, কিভাবে ফর্ম ফিল আপ হয়েছে, তারপর বৃষ্টি এসেছে, তারপর কিভাবে ছেলেগুলি তারা করেছে সব। চেয়ারম্যান বললেন, তা মা, তোমার সাথে কে এসেছে? এই প্রশ্নের উত্তরে পিঙ্কি যেটা বলল, সেটা শুনে আমি আরও অবাক হয়ে গেলাম। কারণ পিঙ্কি স্পষ্ট দ্বিধাহীন স্বরে বলল, আমার স্বামী, ওই তো ওইখানে দাঁড়িয়ে আছে, এবং আমাকে উদ্দেশ্য করে ডাকল, কই, এদিকে এসো। বিপদ থেকে বাঁচতে এখন আমাকে পিঙ্কির স্বামী হিসেবে অভিনয় করে যেতে হবে। আমি এগিয়ে গিয়ে সালাম দিয়ে দাঁড়ালাম। চেয়ারম্যান আমাকে ভালো করে দেখলেন এবং বললেন, ঠিক আছে, তোমরা আমার এলাকায় এসে বিপদে পড়েছ, তোমাদের দেখাশোনা করা আমার দায়িত্ব। রাতে আমার বাড়িতেই থাকো, সকালে আমার লোক তোমাদেরকে সাথে করে নিয়ে গাড়িতে তুলে দিয়ে আসবে। কথাগুলো বলে ঘুরে চলে যেতে বসে কি মনে করে চেয়ারম্যান আবার ফিরলেন, পিঙ্কিকে জিজ্ঞেস করলেন, তা মা, তোমার নামটা যেন কি? পিঙ্কি যেইমাত্র উচ্চারণ করল, আমার নাম পিঙ্কি, অমনি চেয়ারম্যান আশ্চর্য ভঙ্গিতে বললেন, কি?
কি বললে মা? পিঙ্কি মা আমার ফিরে এসেছে। বাড়ির ভিতরের লোকদের উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগলেন, এই তোমরা কে, কোথায় আছো? দেখে যাও, আমার মা ফিরে এসেছে, আমার পিঙ্কি মা ফিরে এসেছে। তাই তো বলি, তোমাকে এত চেনা চেনা লাগছে কেন? ভীষণ অপ্রস্তুত আর বোকা বনে গেলাম আমরা। এ আবার কি হলো? চেয়ারম্যান পিঙ্কিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। ভিতর বাড়ি থেকে চেয়ারম্যানের স্ত্রী, ছেলেরা এবং ছেলের বউয়েরা বের হয়ে এলো। চেয়ারম্যানের পিঙ্কিকে নিয়ে এরকম নস্টালজিক হতে দেখে ওরাও অবাক হল। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি একটু শান্ত হলে চেয়ারম্যান ঘোষণা করল, আজ থেকে পিঙ্কি আমারই মেয়ে, আর সে তার স্বামীকে নিয়ে আমার ভিতর বাড়িতেই থাকবে। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, সত্যি এসব ঘটছে না স্বপ্ন দেখছি বুঝতে পারছিলাম না। একদিনে এতগুলো ঘটনা সত্যি বিশ্বাস করা কঠিন। চেয়ারম্যানের বাড়িটা বিশাল, অনেকগুলো ঘর, পাকা বাড়ি, উপরে টিন সেট। আমাদেরকে এক কোনায় দুই দিকে খোলা একটা রুমে জায়গা করে দেয়া হলো। গ্রামের বাড়ি হলেও শহরের আধুনিক সুযোগ সুবিধা প্রায় সবই আছে। আমাদের যে রুমে থাকতে দেওয়া হলো সেখানেই বাথরুম। বিশাল বিশাল গ্রামে পুকুরের পরিষ্কার পানি তুলে এনে জমা করে রাখা হয়েছে। খুব দ্রুত আমাদেরকে শুকনো কাপড় দেওয়া হলো। আমি আর পিঙ্কি একে একে সেই বাথরুমে গিয়ে আমাদের কাদা পানি মাখা নোংরা কাপড়গুলো ছেড়ে এলাম। পরিষ্কার হওয়ার পর পিঙ্কিকে দেখতে খুবই পবিত্র লাগছিল। ও আসার সময় সালোয়ার কামিজ পরে এসেছিল, আর এখন ও পরে আছে লাল সাদা একটা জামদানি শাড়ি। আমি পরেছি শার্ট আর লুঙ্গি। আমাদের কাপড় পাল্টানো হয়ে গেলে চেয়ারম্যানের ছোট ছেলের বউ আমাদের সাথে অনেক গল্প করল। তার কাছেই জানলাম চেয়ারম্যানের একটাই মেয়ে ছিল, নাম পিঙ্কি। 2 বছর আগে এসএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে সাপের কামড়ে মারা যায়। গ্রাম্য ওঝাদের পরামর্শে পিঙ্কিকে কবরে দাফন না করে ভেলায় করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। তাই চেয়ারম্যান পিঙ্কি ফিরে এসেছে ভেবে ভুল করেছে, এবং পরে সেটা বুঝতে পেরেছেন। ভুল হলেও এই পিঙ্কির নামও যেহেতু পিঙ্কি, তাই চেয়ারম্যান তাকে মেয়ে বলেই মেনে নিয়েছেন, এবং শ্বশুরের ভালো লাগানোকে শ্রদ্ধা জানিয়ে পুত্রবধূরাও তাদের যথাসাধ্য চেষ্টা করছেন চেয়ারম্যানের মেয়ে আর জামাইকে তাদের উপযুক্তভাবে আপ্যায়ন করার। খুব দ্রুতই বলতে হবে, কারণ আমরা চেয়ারম্যানের বাড়িতে যখন আসি তখন 10টা বাজে, আর 12টার মধ্যেই গরম ভাতের সাথে মুরগি, বোয়াল মাছ দিয়ে আমাদের খেতে দেওয়া হলো। খাওয়া দাওয়ার পর যেহেতু আমি আর পিঙ্কি ওদের চোখে স্বামী স্ত্রী, তাই ওরা নির্দ্বিধায় আমাদেরকে এক রুমেই থাকার ব্যবস্থা করে দিল। ঘটনা ভুল সারা দিনের এত ধকলের পর দুজনেই আমরা ক্লান্ত ছিলাম, তাই আর দেরি না করে ঘুমানোর বন্দোবস্ত করে নিলাম। দরজা আটকানোর পর দেখি পিঙ্কি আমার দিকে অম্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। সেটা দেখে আমি বললাম, ঠিক আছে পিঙ্কি, তুমি খাটে ঘুমাও, আর আমি এই চাদরটা পেতে মেঝেতে ঘুমাচ্ছি, চিন্তা করো না, আমার দিক থেকে তুমি সম্পূর্ণ বিপদমুক্ত, কোনো ভয় নেই তোমার, নিশ্চিন্তে ঘুমাও। পিঙ্কি অদ্ভুত ভার গলায় বলল, আপনাকে ভয় পেতে পারলে তো আমি বেঁচে যেতাম, আপনি যে কি আমি তাই তো ভেবে পাই না। ফুপিয়ে কাঁদতে লাগল পিঙ্কি। আমি বললাম, এভাবে কেঁদো না, দেখো আমি তোমার জন্য কিছুই করিনি, তোমার কোনো ক্ষতি হলে আমি বন্ধুকে কি জবাব দিতাম বলো? পিঙ্কি মুখ তুলে আমার দিকে তাকালো, বলল, সত্যিই তাই? এর বেশি কি আর কিছুই নয়। ঠিক এমন সময় বাইরে চেয়ারম্যানের পুত্রবধূর গলা শোনা গেল, রাত তো শেষ হয়ে এলো, এখনো গল্প করলে চলব? বন্ধুরা, পরের পর্বে বলবো গল্পের বাকি অংশ। আজকের মতো এই পর্যন্ত। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানাও। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।